We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজির বিকল্প। মধ্যে বাকিরা কমা, ফুটকি, কোলন, সেমিকোলন, আশ্চর্যবোধক বা জিজ্ঞাসা চিহ্নের বেশি কিছুই নয়। সে আলোচনা শুরুতেই বলে নেওয়া যাক, আমি চাই না চাই, এখনো যে কোনো অর্থেই সিপিএমে দেশের বামপন্থার মুখ এবং মুখোশ একসঙ্গে। কারণ তারা বামপন্থী নন, কিন্তু তাদের একটা শক্তপোক্ত বামপন্থী মুখোশ আছে। সিপিএম এর পরাজয়কে বামপন্থার পরাজয় বলেই মানুষ মনে করেন। সিপিএম এর শূন্য হয়ে যাওয়াটাকে মানুষ বামপন্থার হার বলেই মনে করে। সিপিএম এর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বা সেই চেষ্টার ব্যর্থতাকেও বামপন্থার ঘুরে দাঁড়ানোর চেষ্টা বা ব্যর্থতা বলেই মনে করা হয়। আর সেই সিপিএম একটা স্লোগান দারুণভাবে রপ্ত করেছে। শোলে ছবির জেলার আরসলানি স্লোগান, হাম নেহি সুধরেঙ্গে, আমি বদলাবো না। যে ন্যানো কারখানার চরম ভুল এক সিদ্ধান্ত ওনাদের গটিমাটি বিক্রি করে দিয়েছে। খেয়াল করে দেখুন, ওনারা এমনকি 2024-এও সিঙ্গুরের সেই কারখানার কথা বলেই চলেছে। একবারের জন্য বলছেন না যে সেখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে একটা বিশ্ব প্রসিদ্ধ গাড়ির কারখানা অ্যাম্বাসেডর, যাদের বিখ্যাত ব্র্যান্ড, সেই কারখানা বন্ধ হলো কেন? সেই কারখানাটাকে বাঁচানোর জন্য সিপিএম কি করেছিল? হিন্দ মোটরের শ্রমিকদের জিজ্ঞেস করলেই বলে দেবে তারা কি করেছিলেন। তারা বদলাবেন না। গুজব আর মিথ্যে প্রচারের এক উৎস মুখ হয়ে তারা উঠেছেন। কিন্তু তা দিয়ে যে আন্দোলন সম্ভব নয়। আজকের দিনে সেসব মিথ্যে যে কমিউনিটির মধ্যে ধরা পড়ে যাবে, তারা সেটা বুঝতেই চাইছেন না। প্রতিটা বিষয়ে তারা সেই গুজব আর মিথ্যার সাহায্য নেবে। সত্যি বলতে কি আপাতত সেই বামপন্থীদের এই দেশে মুখোমুখি লড়তে হয় কাদের সঙ্গে? কেরালাতে তারা আছেন লড়াই সোজাসুজি কংগ্রেসের সঙ্গে। সেই লড়াইকে তীব্র রূপ দেবার জন্য কেরালা সিপিএম নেতারা কংগ্রেসকে বিজেপির বি টিম বলে। বাংলাতে কার সঙ্গে? ইনফ্যাক্ট কারোর সঙ্গেই নয়। কিছুদিন পরে নোটার সঙ্গেও লড়াই থাকবে না। কিন্তু যদি ওনাদের প্রচারের দিকে তাকাই, তাহলে সাফ বোঝা যাবে যে ওনাদের লড়াইটা তৃণমূলের সঙ্গে। যে কোনো দিন গণশক্তি খুলে দেখে নিন, 70 থেকে 75% রাজনৈতিক খবর তৃণমূলের বিরুদ্ধে। ওদিকে দেশাভিমানী, মালায়ালাম, সিপিএম মুখপত্র খুলে দেখুন, বেশিরভাগটাই কংগ্রেসের বিরুদ্ধে লেখা। মানে দেশে ওনাদের লড়াই বিজেপির সঙ্গে নয়, কিন্তু ওনারা সারা দেশে নিজেদের বিজেপির বিরুদ্ধে একমাত্র বিশ্বাসযোগ্য শক্তি হিসেবেই তুলে ধরার চেষ্টা করেন। মুখে বলেন, মাঝে মধ্যে নয়, সর্বত্র তাদের লেখাতে থাকে সেই কথা, কিন্তু ফলেন ও পরিচয়াতে। কাজের বেলায় তাদের বিজেপি বিরোধিতার কোনো জমি নেই, কোনো বাস্তব অবস্থাই নেই। সেই তাদের আপাতত টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনোভাবে সে 150 গ্রাম বীর্যের তত্ত্ব এনে হোক, রাজ্যের আর্থিক উন্নয়নের যাবতীয় তথ্যকে অস্বীকার করেই হোক, ব্যক্তিগত কুৎসা করেই হোক, এমন একটা পর্যায়ে সিপিএম দল এই মমতা বিরোধিতায় নিয়ে গেছে, যাকে এক ধরনের সাইকোলজিক্যাল প্যারানোয়া বললেও ভুল হবে না। এক ধরনের মানসিক ব্যাধি, যা কারোর ওপরে, কিছুর ওপরে প্রবল হিংসেতে ভুগতে থাকে। আর সেই বোধ তাকে ক্রমশ হতাশার দিকে ঠেলে দেয়। প্রত্যেকেই শত্রু বা এক কল্পিত শত্রুর খোঁজ চলতে থাকে। মাঝে মধ্যেই মনে হয় এই তৃণমূলকে হারাতে পারলে, সরাতে পারলেই কেল্লাফাতে। সামনে যে বিজেপি আছে তা তাদের চোখেই পড়ে না। সম্ভবত ওই মানসিক অসুখের জন্যই চোখে পড়ে না। আসছি আরো আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. ধরুন মমতা গেলেন অক্সফোর্ডে, সেখানে কেলগ কলেজে বক্তৃতা দেবেন, বিষয়ে সামাজিক উন্নয়ন, নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন। তো এসএফআই সেই সেমিনারে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো। আচ্ছা, এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদী গেছেন, অস্ট্রেলিয়ার পার্থে ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে গেছেন,
কোথাও শুনেছেন সিপিএম বা এসএফআই সেখানে বিক্ষোভ দেখিয়েছে? না, কোথাও নয়, একবারের জন্যও নয়। দেশের মধ্যে তো বাদই দিলাম। কেন? ওনারা আসলেই মনে করেন মোদিজি ততখানি শত্রু নয় যতখানি শত্রু হলেন এই কালীঘাটের বস্তির এক মহিলা। এই যে হাওয়াই চটি নিয়ে ব্যঙ্গ, সেটা বলেই দেয় যে মোদিজির মতো মবলা পেন আর কাটিয়ে রোদ চশমা পড়া মোদিজিকে তারা ছাড় দিতেই পারেন, মমতাকে নয়। কেন? এক কালীঘাটের বস্তির থেকে উঠে আসা মহিলা ওনাদের বাড়াভাতে ছাই ঢেলে দিয়েছে, আর তাই সামনে আরএসএস থাকুক, মোহন ভাগবত থাকুক, মোদিজির ফ্যাসিস্ট রেজিম থাকুক, সিপিএম এর অর্জুন চক্ষু দেখছে কেবল মাছের চোখ। চোখের মধ্যে ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি কেন? একজন বিজেপি উচ্চ নেতৃত্বের সেমিনার, আলোচনা সভা, মিট দ্য প্রেস বা এরকম অনুষ্ঠানে এসএফআই কে দেখেছেন গিয়ে চেল্লামেলি করতে? করেননি, কারণ তারা ওই 34 বছরের মৌরসি পাট্টা কেড়ে নেয়নি, ঘটিবাটি বিকিয়ে তাদের জন্য রাস্তায় বসতে হয়নি। তাই মমতা হলেন একমাত্র শত্রু। অন্যদিকে মমতা, হ্যাঁ, 2011-তে এ রাজ্যের বাম সরকার সিপিএম সরকারকে সরানোর জন্য তিনি কোনো উপায় বাদ রাখেননি। এমনকি বিজেপির হাত ধরেছেন, বুঝেছেন ওই রাস্তায় হবে না। কংগ্রেসের হাত ধরেছেন, কারণ সিপিএম ওই সেই সুযোগ ওনার হাতে তুলে দিয়েছিল। পরমাণু চুক্তি খায় না মাথায় দেয় না বুঝেই কংগ্রেসের সরকার ফেলে দেবার, বা বলা যাক নিজের শক্তিকে ওভার এস্টিমেট করে সেদিন কংগ্রেসকে হারাতে গিয়ে নিজেরাই হেরেছেন। কিন্তু 2014 সালে মোদি রাজত্ব শুরু হবার সঙ্গে সঙ্গেই মমতা তার ফোকাস বদলে নেন। সিপিএম শেষ। তিনি বুঝেছিলেন বিজেপির সঙ্গেই লড়াই করতে হবে, আর বিজেপিও বুঝেছিল এই রাজ্যে সিপিএম শেষ, তৃণমূলের সঙ্গেই লড়তে হবে। তারপর থেকে এ বাংলার লড়াই বিজেপি আর তৃণমূলের মধ্যেই সীমাবদ্ধ। এই বাইনারি থেকে বের হতে গেলে হয় গোটা দেশে বিজেপির এক চরম পরাজয় প্রয়োজন, না হলে এই বাইনারি সহজে ভাঙবে না। তৃণমূল যদি কোনো দিনও হারে, তাহলে ক্ষমতায় আসবে বিজেপি। অতি মূর্খের কল্পনাতেও সেখানে সিপিএম আসার কোনো খোয়াবনামা নেই। তাহলে এ রাজ্যে সিপিএম কি করতে পারত? একটা কনস্ট্রাকটিভ বিরোধী হয়ে নিজেদের সংগঠন আর আদর্শকে ধরে রাখতে পারত, তৈরি হতে পারত সেই মুহূর্তের জন্য যখন বিজেপি ক্ষমতায় আসবে। সেদিন বাইনারিটা বিজেপি সিপিএম করা যায় কিনা তার প্রস্তুতি নিতে পারত। এই মুহূর্তে তৃণমূলের দুর্নীতির বিরোধিতা, তৃণমূলের ধর্মনিরপেক্ষ অবস্থানে সমর্থন করা, মানুষের দৈনন্দিন সুবিধে অসুবিধা নিয়ে মানুষের সঙ্গে থাকা, এটাই করতে পারত। কিন্তু না, তাদের ওই মানসিক অসুখ থেকে বার হয়ে আসার না আছে ইচ্ছে, না ক্ষমতা। কাজেই তারা শর্টকাট পদ্ধতিটা বেছে নিয়েছেন। সেই পদ্ধতি হলো কোনো একটা ইস্যু বার করে তাকে ম্যাগনিফাই করার জন্য মিথ্যে ফেক এলিমেন্ট জুড়তে থাকে। মানে ধরুন এই আরজিকর ধর্ষণ আর হত্যা, এই ইস্যুটা এমনিতেই কি কিছু ছোট? আমাদের মহানগরের প্রাণকেন্দ্রে এক মহিলা ডাক্তারকে তার কর্মস্থলে ধর্ষিতা হতে হয়েছে, তাকে খুন করা হয়েছে। মমতা ব্যানার্জি বিরোধী থাকাকালীন এরকম একটা ইস্যুই যথেষ্ট ছিল, সারা রাজ্য স্তব্ধ হয়ে যেত। কিন্তু না, ওনাদের মনে হলো এটাকে আরো ম্যাগনিফাই করতে হবে, একেবারে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর পালা বদল। আর তার জন্য বিকাশ ভট্টাচার্য থেকে পাড়ার খোকন মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে জুড়ে দিতে থাকলো। আর কিছুদিন পর থেকে সেই মিথ্যেগুলো একের পর এক বেলুনের মতো ফাটতে শুরু করলো। এতগুলো মিথ্যে দেখে শুনে মানুষের ধারণা হলো সবটাই এক রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া কিছুই নয়। আর সেই হতাশার মধ্যে আসল ইস্যু, জরুরি ইস্যুগুলো হারিয়ে গেল। মমতা 2019-এ লোকসভায় লড়েছেন, অনেকগুলো আসন বিজেপি পেয়েছে। তারপরে দেখুন রিকভারি কাকে বলে। 2021 তাক লাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, নরেন্দ্র মোদী, অমিত শাহের মুখোমুখি এ রাজ্যে কে ছিলেন? মমতা। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ, আরএসএস বিজেপির মধ্যে এক প্রকাণ্ড দেওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 আবার সেই একইভাবে আরো বেশি আসনে জয়। হ্যাঁ, বাংলা থেকে 42 জন সাংসদ দিল্লি কাঁপাচ্ছেন। গত কয়েক মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, ডেরেক ওব্রায়ান, মহুয়া মৈত্রদের সংসদে ভাষণ শুনুন। চোখে চোখ রেখে বিরোধিতা চলছে। কে নোটবন্দির প্রথম বিরোধিতা করেছে? কে কাশ্মীরে 370 ধারার বিরোধিতা করেছে? কে রাম জন্মভূমি উদ্বোধনের দিনে শহরে সব ধর্মের মানুষদের নিয়ে মিছিল করেছে? কে নির্বাচন কমিশনকে বলতে বাধ্য করলো যে ভোটার তালিকাতে সত্যি গন্ডগোল আছে?
আমরা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষেরা বুঝতে পারছি হাজার একটা দুর্নীতির অভিযোগ, কিছু ক্ষেত্রে অগণতান্ত্রিক কিছু সিদ্ধান্তের পরেও দেশজোড়া ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পুরো ভাগে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। কিন্তু সিপিএম, মমতা বিলেতে গেছেন, আমরা সবাই জানি এসব অপটিক্সের ব্যাপার। নেতা নেত্রীরা বিলেতে যান, তা অস্বাভাবিক কিছুই নয়, আর তা দিয়ে একেবারে বিশাল রাজভোগ বৃষ্টি শুরু হবে তাও নয়, এ আমরা জানি। ফি বছর জ্যোতি বসু যেতেন, বউ ছেলে, ছেলের বউকে নিয়েই যেতেন। ফি মাস নরেন্দ্র মোদী যান। মমতা তো তবু সেই তালিকার একেবারে তলায়। সেই কবে গিয়েছিলেন? সেবারও সাংবাদিকেরা সঙ্গে ছিল, তার সঙ্গে গলা মিলিয়েছিল, আমি যে গান গেয়েছিলাম ইত্যাদি। তো তাদের একজনকে জেলে পুরেছিল মোদী সরকার। উনি সেই সাদার মধ্যে কালো ভেড়াটি, যিনি সাংবাদিকতার শীর্ষ দেখেছেন, আবার চুরির দায়ে জেলেও গেছেন। তো যাই হোক, সেও তো বছর 3 আগেকার কথা। তো এবারেও মমতা বিদেশে গেছেন। যাবার আগেই সিপিএম মুখপাত্রে জানালো যে ওনাকে কেউ ডাকেনি। অক্সফোর্ডে মমতা, ছ্যা ছ্যা। এই খবর কিভাবে সিপিএমকে জনগণতান্ত্রিক বিপ্লবের দিকে এক পা এগিয়ে দেবে জানি না, কিন্তু এই খবর ছেপে আসলে তারা ওই সেই পুরনো গায়ের ঝাল ঝাড়ার চেষ্টা করলেন। সে প্রচেষ্টা মাঠে মারা গেল। এবারে সেই সিপিএম লন্ডন থেকেই অপারেশন মমতা শুরু করে দিলেন। কে বা কাহারা আরজিকর প্রাক্তনী সংগঠনের নামে এক বিশাল চিঠিতে মমতা যে কত অগণতান্ত্রিক তা বুঝিয়ে অনুরোধ করলেন কেলক কলেজে তার ওই বক্তৃতা যেন বন্ধ করা হয়। মানে মমতার সেমিনার বন্ধ করলেই তো ওই জনগণতান্ত্রিক বিপ্লব মাইলখানেক এগিয়ে আসবে, তাই এই অনুরোধ। তো অমন উড়ো চিঠিতে এখন বিয়েও ভাঙে না। এমন এক বিখ্যাত রাজনৈতিক নেতার সেমিনার কি ভাঙা যায়? কিন্তু ওই আরজিকর প্রাক্তনীদের অনেকেই সাফ জানিয়ে দিল যে এ কাজ তাদের নয়, আবার মুখ পড়ল। আসলে মমতা শুনলেই সিপিএম এর ছোট সেজো মেজো বড় নেতাদের পালস রেট বেড়ে যাচ্ছে, রক্তের চাপ অনুভব করছেন, কারোর কারোর পুরনো কলিক পেন ফিরে আসছে, সঙ্গে রক্ত আমাশা। সবটাই এক অসম্ভব মমতা ঘৃণা থেকে জন্ম নেওয়া সেই অসুয়া আমরা বারবার দেখছি। আর তারপরেই আমরা দেখলাম তারা সেই কেলক কলেজের সেমিনারেই হাজির, এবং এক অসভ্যতা, সেমিনার চলতে দেব না। একটা সেমিনারে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হচ্ছে না, ওটা তো কোনো আলোচনার সভা ছিল না। উনি বলবেন, অন্যরা শুনবেন, শেষে দুজন ওনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবেন, এই তো ছিল কর্মসূচি। সেখানে ঝামেলা করাটা অসভ্যতাম নয়? এবারে তার প্রতিক্রিয়া সারা রাজ্য জুড়েই দেখা যাবেই। কি বলবেন তখন? এখনো বাঁচাকুচা 1.5-2 পিস নাট্যকারের নাটক চলাকালীন যদি তৃণমূল কর্মীরা ঠিক যা যা অক্সফোর্ডের সভাতে করা হয়েছে সেটাই করেন, এখনো লিস্টে থাকা 2-1 গায়কের অনুষ্ঠানে যদি এটাই করা হয়, বা ধরুন আপনাদের দলের সেমিনারে, সম্মেলনে, সেখানে ঢুকে যদি ঠিক এটাই করা হয়, শান্তিপূর্ণভাবেই করা হয়, বলতে দেব না, গাইতে দেব না, সম্মেলন চলতে দেব না, তাহলে কি বলবেন? তখন মানবাধিকারের কথা তুলবেন তো? সেই কান্না শোনানোর লোক পাবেন কমরেডসরা? এই বাঁদরামও আমরা বজরং দলের দেখেছি, বিশ্ব হিন্দু পরিষদের দেখেছি, যোগেন্দ্র যাদবের মুখে কালি মাখাতে দেখেছি, স্বামী অগ্নিবেশের সভা ভণ্ডুল করতে দেখেছি। এসএফআই কি নিজেদের সেই উচ্চতায় নিয়ে যেতে চায়? জনবিচ্ছিন্ন এক দল রাজ্যের 40টা লোকসভাতে জামানত পর্যন্ত বাঁচাতে পারে না, এক দল যে মাত্র 2011 মার্চ মাসেও বিধানসভাতে 235 জন বিধায়ক নিয়ে গর্ব করত, তারা আজ শূন্য, বিগ জিরো। কিন্তু এই জনবিচ্ছিন্নতার কারণ না খুঁজে তারা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাদের শত্রু ধরে নিয়েই রাজনীতিটা করে যাচ্ছেন। এর ফলে আগের করা ভুল ভ্রান্তিগুলো তারা বুঝতেও পারছেন না, ঠিক করে নেওয়া তো দূরের কথা। এবং যত দিন যাচ্ছে ততই আরো বেশি করে জনবিচ্ছিন্নতার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে হতাশাও বাড়ছে। আজ এই মুহূর্তে এই বাংলাতে কেন গোটা ভারতবর্ষ মোদিজির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা চালাতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, এই বাস্তবতাকে স্বীকার করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India,
having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens